ডিয়ার ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আলোচনা করব অ্যাসালম গ্রুপ এবং অ্যাসালম গ্রুপের হাতে থাকা 6টি ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে। তো আপনারা জানেন 2017 সালে ইসলামী ব্যাংক অ্যাসালম গ্রুপের হাতে চলে যায়। এর পাশাপাশি আরো 5টি ব্যাংকও কিন্তু অ্যাসালম গ্রুপের হাতে চলে যায়। তো এই অ্যাসালম গ্রুপ এই ব্যাংকগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে ইচ্ছেমতো লুট করে ঝুঁকিতে ফেলে দিয়েছিল। ঋণের নামে পাচার করা এই টাকা ব্যাংকে ফেরত না আসায় ব্যাংকগুলো 1.5 বছর ধরে কেন্দ্রীয় ব্যাংকে চাহিদা মতো টাকা জমা রাখতে পারছে না। কিন্তু সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার বিশেষ সুবিধা দিয়ে এসব ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রেখেছিলেন। এখন রাজনৈতিক পট পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক এসব সুবিধা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্র জানা গিয়েছে, চলতি হিসাবে ঘাটতি থাকায় নিজেদের ক্ষমতা ব্যবহার করে টাকা ছাপিয়ে এবং আরো নানা অভিনব সুবিধা দিয়ে অ্যাসালম নিয়ন্ত্রিত 6টি ব্যাংকে টিকিয়ে রেখেছিলেন সাবেক এই গভর্নর। এতে তৎকালীন সরকারের সর্বোচ্চ পর্যায়েরও একটি সাই ছিল। শেখ হাসিনার পদত্যাগের পরপরই আত্মগোপনে চলে যায় সাবেক এই গভর্নর। তখন কেন্দ্রীয় ব্যাংক এইসব ব্যাংকে বিশেষ সুবিধা দেওয়া এই সীমা কমিয়ে দেয়। পাশাপাশি 1 কোটি টাকার বেশি অর্থের চেক ক্লিয়ারিং করার সুবিধাও বন্ধ করে দেওয়া হয়েছে। কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে যোগ দিয়েছিলেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এস মনসুর। এইসব ব্যাংক নিয়ে এখন কি করা হবে সে ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন। বিভিন্ন অর্থনীতিবিদগণ জানান, এখন আর কোনো ব্যাংকে কৃত্রিমভাবে টিকিয়ে রাখা উচিত হবে না। যেসব ব্যাংক দুর্বল হয়ে পড়েছে সেই ব্যাংকগুলোর প্রকৃত অবস্থা যাচাইয়ের স্বাধীনভাবে নিরীক্ষা করতে হবে। এরপরে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা থাকলে সহায়তা করা যেতে পারে। না হলে দুর্বল ব্যাংক এভাবে টিকিয়ে রাখলে ভালো ব্যাংকগুলোর অবস্থাও কিন্তু আরো খারাপ হয়ে যাবে। ইসলামী ব্যাংক যখন অ্যাসালম গ্রুপের হাতে চলে যায়, এরপর থেকে ব্যাংকটির 1/3 ঋণই কিন্তু গ্রুপটির স্বার্থ সংশ্লিষ্ট হিসেবে অ্যাপ্রুভ হয়। একই বছর সোশ্যাল ইসলামী ব্যাংকে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সহায়তায় দখল করে নিয়েছিল অ্যাসালম গ্রুপ। তার আগের বছর তারা বাংলাদেশ কমার্স ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। 2013 সাল প্রতিষ্ঠার পর গ্লোবাল ইসলামী এবং ইউনিয়ন ব্যাংকেরও নিয়ন্ত্রণ চলে যায় অ্যাসালম গ্রুপের হাতে। আর 2004 সালে শিকদার গ্রুপ থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ চলে যায় অ্যাসালম গ্রুপের কাছে। অপরদিকে 2017 সালে অ্যাসালম গ্রুপ সোশ্যাল ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আগের দিন তারা তৎকালীন ব্যাংকের চেয়ারম্যান এবং কোম্পানির সচিবকে তুলে নিয়ে যায়। ব্যাংকটির বর্তমান চেয়ারম্যান বেলাল আহমেদ হচ্ছেন অ্যাসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের জামাতা। যখন মালিকানা পরিবর্তন হয় তখন ব্যাংকটির বিতরণ করা ঋণ ছিল প্রায় 20,000 কোটি টাকা, যা এখন বেড়ে হয়েছে 35,000 কোটি টাকা। নতুন 15,000 কোটি টাকা ঋণের বড় অংশই অ্যাসালম গ্রুপ এবং তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে দেওয়া হয়েছে। এর মধ্যে অ্যাসালমের ছেলে আহসানুল আলমের ইনফানিয়া গ্রুপ এবং নাবিল গ্রুপেরও ঋণ রয়েছে। অ্যাসালম গ্রুপ ব্যাংকটির অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমেও প্রায় 3 বছর আগে চিনি ও তেল আমদানি করেছিল, তবে এখনো সেই অর্থ পরিশোধ করেনি। নিয়মানুযায়ী 1 বছরের মধ্যে এই অর্থ পরিশোধ করার কথা, তবে 1 বছরের মধ্যে অর্থ আদায় না করলেও চলবে। বাংলাদেশ ব্যাংক বিশেষ ক্ষমতা বলে ব্যাংকটিকে এই অনুমোদন দিয়ে রেখেছে। সম্প্রতি এই অনুমোদন বাতিল করা হয়েছে। গত 7ই আগস্ট বাংলাদেশ ব্যাংকের চলতি হিসাবে ব্যাংকটির ঘাটতি ছিল 2,877 কোটি টাকা। এরপরও ব্যাংকটির লেনদেন অব্যাহত রয়েছে। ইসলামী ব্যাংকের মতো এই ব্যাংকটিও চট্টগ্রামের পটি এলাকার লোকদের বেশি হারে নিয়োগ দেওয়া হয়েছে, যারা ব্যাংকটির বিভিন্ন ক্ষেত্রে ব্যবস্থাপনার মূল দায়িত্বে রয়েছেন। এদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাবে 2023 সালে ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ ছিল 9,568 কোটি টাকা। তবে বাংলাদেশ ব্যাংকের বিশেষ সুবিধায় ব্যাংকটিকে খেলাপি দেখিয়েছে মাত্র 1,644 কোটি টাকা। ফলে ব্যাংকটিতে 7,924 কোটি টাকার খেলাপি ঋণ গোপন করা হয়েছে। এভাবে ব্যাংকটি কৃত্রিমভাবে মুনাফা করেছে এবং এই মুনাফার লভ্যাংশ নিয়েছেন বিনিয়োগকারীরা। তো এই ব্যাংকের এমডি জানান, বাংলাদেশ ব্যাংক ছাদ দিয়ে ঋণ নিয়মিত করার লক্ষ্য বেঁধে দিয়েছিল। আমরা তার চেয়ে বেশি ঋণ নিয়মিত করেছি। চলতি হিসাব ভালো হয়ে আসছিল, বর্তমান পরিস্থিতিতে তা আবার ঘাটতিতে চলে গেছে। অফশোর ইউনিটের ঋণ আদায়ের পদক্ষেপ নেওয়া হয়েছে। তো এবার আসি ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক প্রসঙ্গ নিয়ে। 2013 সালে এই দুটি ব্যাংক যাত্রা শুরু করেছিল। গ্লোবাল ইসলামী ব্যাংকের পূর্ব নাম ছিল এনআরবি গ্লোবাল ব্যাংক। প্রতিষ্ঠার কিছুদিন পর গ্লোবাল ইসলামী ব্যাংকে এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল আপনারা জানেন আলোচিত প্রশান্ত কুমার হালদার, অর্থাৎ পিকে হালদার নামে পরিচিত, যার বেশ কিছু স্ক্যাম রয়েছে। এই দুই ব্যাংক যা ঋণ দিয়েছে তার বেশিরভাগই ট্রেডিং প্রতিষ্ঠানের নামে। এইসব ঋণ অ্যাসালম গ্রুপের বলে ধারণা করা যায়। বাংলাদেশ ব্যাংক 2021 সালে ইউনিয়ন ব্যাংকে চিঠি দিয়ে জানায়, ব্যাংকটির বিতরণ করা ঋণের 18,346 কোটি টাকা খেলাপি হওয়ার যোগ্য, যা ব্যাংকটির মোট ঋণের 95%। অর্থাৎ ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে যত ঋণ বিতরণ করেছে তার সিংহভাগই খেলাপি বা অনিয়মযোগ্য।
পরে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে দেন সাবেক গভর্নর আব্দুল রউফ তালুকদার। এখন ব্যাংকটির ঋণ বেড়ে দাঁড়িয়েছে 26,000 কোটি টাকা। ঋণের টাকা আদায় না হওয়ায় ব্যাংকটির কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে থাকা চলতি হিসাবে ঘাটতি হয়েছে। এরপরও ব্যাংকটির লেনদেন নিয়মিত রয়েছে, তবে এখনো তা সীমিত করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ইউনিয়ন ব্যাংকের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন আগে ইসলামী ব্যাংকের পরিচালক ছিলেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক শেষ আশ্রয়স্থল হিসেবে এতদিন টাকা ধার দিয়ে আসছিল, বন্ধ করে দিয়েছে সেই সুবিধা, ফলে চেক ক্লিয়ারিং করতে সমস্যা হচ্ছে। ব্যাংকটির ভাইস চেয়ারম্যান, প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোল্লা ফজলে আকবর, এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ভাই রাশেদুল আলম পরিবার এবং গ্রুপটির কর্মকর্তারা ব্যাংকটির পরিচালক পদে রয়েছেন। এদিকে গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে পিকে হালদার বিভিন্ন নামে টাকা বের করে নেওয়ায় ব্যাংকটি আর খুব একটা ঋণ বিতরণ করতে পারেনি। বছরের পর বছর এইসব ঋণের কোনো আদায় নেই। প্রতি বছর সুদযুক্ত হয়ে তা বেড়েছে কেবল গত বছর শেষে, অর্থাৎ 2023-এর শেষে ব্যাংকটির ঋণ ছিল 13,141 কোটি টাকা। তারপর আসি ফার্স্ট সিকিউরিটি ব্যাংক নিয়ে, যেটি 2004 সালে শিকদার গ্রুপ থেকে নিয়ন্ত্রণ চলে যায় এসালম গ্রুপের হাতে। এই ব্যাংকের চেয়ারম্যান এসালম গ্রুপের কর্ণধার সাইফুল আলম নিজেই নিয়ন্ত্রণে নেওয়ার পর ব্যাংকটিকে ইসলামী ধারার ব্যাংকে রূপান্তর করা হয়। ব্যাংকটির ঋণ প্রায় 56,000 কোটি টাকা। ব্যাংকটির একজন কর্মকর্তা জানান, ঋণের প্রায় 40,000 কোটি টাকা এসালম গ্রুপের হাতে চলে গিয়েছে। ব্যাংক সূত্রে জানা যায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে ইউনিয়ন ব্যাংকের শেয়ার কিনে সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মোহাম্মদ এরশাদ এবং তার পরিবারের এক সদস্যকে ওই ব্যাংকের পরিচালক করা হয়েছিল। তার মৃত্যুর পরপরই সেই শেয়ার হস্তান্তর করা হয়েছে, কিন্তু ঋণ পরিশোধ করা হয়নি। বছরের পর বছর এই ঋণ আদায় না হলেও খেলাপি হিসেবে দেখানো হয় না। ফলে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে থাকা চলতি হিসেবে 7ই আগস্ট, অর্থাৎ গত 7ই আগস্ট ঘাটতি দাঁড়িয়েছে 8,472 কোটি টাকা। ব্যাংকটির অনিয়ম প্রকট হওয়ায় গত বছর ব্যাংকটিকে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। আর এদিকে 2016 সালে কমার্স ব্যাংকের নিয়ন্ত্রণে নিয়ে পটি এলাকার বাসিন্দাদের ব্যাপক হারে নিয়োগ দেওয়া হয়। ব্যাংকটির 1000 কর্মকর্তার মধ্যে 700 জনই পটি এলাকার। কমার্স ব্যাংক সূত্রে জানা যায়, ব্যাংকটিতে বিভিন্নভাবে 610 কোটি টাকা ধার নেয় এসালম গ্রুপের মালিকানাধীন ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, কিন্তু ওই টাকা ফেরত পাচ্ছে না। এর ফলে তারল্য সংকটে ভুগছে কমার্স ব্যাংক। গত 7ই আগস্ট কমার্স ব্যাংক চলতি হিসাবে ঘাটতি ছিল 503 কোটি টাকা। এদিকে তারল্য সংকটে পড়া ব্যাংকটি কর্মচারীদের স্থায়ী চাকরি থেকে অব্যাহত দিয়ে চুক্তিভিত্তিক হিসেবে নিয়োগ দিয়েছে। সরকার পতনের পর ব্যাংকে যাচ্ছেন না ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তাজুল ইসলামও, ফলে ব্যাংকটিতেও একটা অচল অবস্থা তৈরি হয়েছে। তো এই হচ্ছে এসালম গ্রুপের সংশ্লিষ্ট ইসলামী ব্যাংক সহ আরো 5টি ব্যাংকের বর্তমান অবস্থা। আমি জানি না এই ব্যাংকগুলোর বর্তমান অবস্থা কি হতে যাচ্ছে, দেখা যাক, সময়ই বলে দিবে এই ব্যাংকগুলোর অবস্থা কি হচ্ছে। আপনারা যারা এই ব্যাংকগুলোতে বিনিয়োগ করে রেখেছেন তারা একটু ধৈর্য ধরুন। আশা করি বাংলাদেশ ব্যাংক সবার সুবিধা মতো, সবার যাতে ভালো হয়, জনগণের যেটা ভালো হয় সেই ডিসিশনটাই নিবে, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। তো এই ভিডিও নিয়ে, এই প্রতিবেদনটি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।